মানে ওয়াক দ্য টক অথবা প্র্যাকটিস হোয়াট ইউ প্রিচ, পুরোনো কথা। তো অনির্বাণ বাবুর কাগজ আমরা দেখাবো না বলেছিল। তো এক বাপের সন্তান হলে দেখাক, ওই কাজটা করুক, কাগজ যেন না দেখায়। ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের ইতিহাসে সফলতম সভাপতির নাম দিলীপ ঘোষ। ফ্যাক্ট। মাঠে উনি পার্লামেন্টে ওনার কাজ করছেন, ওনাকে পার্লামেন্ট ওনার কনস্টিটিউশন জন্য উনি কাজ করবেন। ফ্যাক্ট। তো ওনার এরকম সন্দেহ কেন আসছে আমি জানি না। আবার বলছি, ভারতীয় জনতা পার্টির প্রত্যেকজন কর্মী তার রক্ত, জল, ঘাম ফেলে লড়াই করছে। তাদের লড়াইকে লড়াই করে অসম্মান করুক, তার প্রক্রিয়াতে ঝামেলা করুক। আমি চাই পশ্চিমবঙ্গে একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস তৈরি হোক। অভিষেক বাবু মনে হয় সেটাই চাইছেন। এই জন্য এগুলো নাটক। হু নোজ। রাস্তায় থাকবেন, জেলায় থাকবেন, না জেলে থাকবেন, হু নোজ। অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর ভাইপো, এটাই তার একমাত্র পরিচয়। তিনি রাজনৈতিক নেতা নন। হ্যাঁ, ব্যবসাদার হতে পারেন। কি ব্যবসা করেন সেটা বিনয় মিশ্রকে জিজ্ঞেস করুন, আমাকে না। দাদা, সেই হুলিগানিজমে অতি পরিচিত গান এসআইআর কি বলছে, ঝাড়াই বাছাই চলছে, বা সেই ঝাড়াই বাছাই কাগজ দেখানো, সেই শুনানিতে ডাক খোদ অনির্বাণ ভট্টাচার্য, কি বলবো? অনির্বাণ বাবু নিজের কথা রাখুক। 2021-এর আগে তৃণমূলকে সাহায্য করার জন্য একটা গান বেঁধেছিলেন তারা, কাগজ আমরা দেখাবো না। তো অনির্বাণ বাবু নিজের কথা রাখুক এবং রেখে কাগজ এবার না দেখাক। কাগজ দেখিয়ে কি হবে? মানে এক বাপের ছেলে হলে নিজের কথা রাখুক, না হলে যা খুশি করতে পারে। দেখুন, খুব সোজা হিসাব। যে আমি পেপারে পড়ছিলাম যে 2002-এ এসআইআর তার পরিবারের লোকজনের নাম ছিল না, তো ম্যাপিং এ আসেনি, তার জন্য তাকে ডাকা হয়েছে। যতদূর জানি অনির্বাণ বাবু মেদিনীপুরের ছেলে এবং তার এখানকার পূর্বপুরুষের সবকিছুই আছে, কাগজপত্র দিতে অসুবিধা হবে না, তার নামটা এমনি চলে আসবে, প্রবলেম হবে না। কিন্তু মানে ওয়াক দ্য টক অথবা প্র্যাকটিস হোয়াট ইউ প্রিচ, পুরোনো কথা। তো অনির্বাণ বাবুর কাগজ আমরা দেখাবো না বলেছিল। তো এক বাপের সন্তান হলে দেখাক, ওই কাজটা করুক, কাগজ যেন না দেখায় তিনি এবার। দেখালে সন্দেহ হবে। দাদা, একেবারে অন্য প্রসঙ্গে যাব। প্রাক্তন বিচারপতি, বর্তমানে বিজেপি এমপি, তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি বলছেন যে শুভেন্দু অধিকারী ভালো কাজ করছে, কিন্তু দিলীপ ঘোষকে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে। দিলীপ ঘোষের সময় 18 জন সাংসদ পেয়েছিল, এখন পিছিয়ে গিয়েছে। আহ অপেক্ষিত অভিজিৎ বাবু রাজনীতিতে নতুন। দিলীপ বাবুর সাকসেস রেট এখনো পর্যন্ত ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের ইতিহাসে সফলতম রাজ্য সভাপতি তিনি, কোনো সন্দেহ নেই। তার আমলে আমরা 3 থেকে 77 হয়েছি, ফ্যাক্ট। তার আমলে আমরা 18 জন সাংসদ পেয়েছি, ফ্যাক্ট। তারপর 2021 পরবর্তী পরিস্থিতি। 2021-এর পর যখন একের পর এক হামলা হচ্ছিল, আমাদের কর্মীদের ঘর ভাঙচুর করা হচ্ছিল, পুরো গুড়িয়ে দেওয়া হয়েছিল সবকিছু, কর্মীদের মনোবল ভেঙে দেওয়া হয়েছিল, মানে ভারতীয় জনতা পার্টিকে শেষ করার জন্য যা যা দরকার ছিল তাই করা হয়েছিল। সেই সময় দলের মানে দায়িত্ব সামলালেন ডক্টর সুকান্ত মজুমদার এবং মাঠে ময়দানে সাথ দিলেন শুভেন্দু অধিকারী। ঘরে 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 যাওয়া, কর্মীদের চাঙ্গা করা, কর্মীদের পাশে দাঁড়ানো, অর্থনৈতিকভাবে, আইনগতভাবে যেকোনো যেরকম ভাবে সম্ভব পাশে দাঁড়িয়ে দলকে আবার চাঙ্গা করা, সেইখান থেকে তুলে এনে 12টা সাংসদ। তো তফাৎ আছে, দুটো সিনারিও তফাৎ আছে। আমি দিলীপ বাবুর মানে অবদান ছোট করার জায়গায় নেই, ছোট করার প্রশ্নই ওঠে না। কারণ তার মতো স্ট্রেট কাট কথা বলা লোকজন কম আছে। এবং কিন্তু 21 পরবর্তী সময় সিচুয়েশনটা উন্নত, কেউ কম খারাপ, কেউ ভালো সেরকম নয়। দিলীপ বাবু অত্যন্ত সফল একজন সভাপতি। তিনি আমাদের কেন্দ্রীয় নেতা। তার সম্পর্কে উল্টোপাল্টা কিছু বলা বা মানে বলার কিছু কোনো জায়গাই নেই। আবার বলছি, ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের ইতিহাসে সফলতম সভাপতির নাম দিলীপ ঘোষ। ফ্যাক্ট। মাঠে ময়দানে লড়াই করে উঠে আসা একজন নেতা। তার পরবর্তীকালে যারা ছিলেন তাদের অবদানও কম নয়। ইনফ্যাক্ট যদি আমি আরো আগে চলে যাই, রাহুল দা থেকে আরম্ভ করে আরো পিছনে যদি যাই, হরিপদ শাস্ত্রী মহাশয় থেকে আরম্ভ করে শুরু করে সবার কথা যদি এক করে বলি, তাহলে কারোর অবদানই কম নয়। যখন ভারতীয় জনতা পার্টির কিছু ছিল না, ভারতবর্ষে কিছু ছিল না, তখন তারা লড়াইটা করেছিল, তখন তারা বীজ বপন করেছিল। তার ফল ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ আজকে পাচ্ছে। সুতরাং কে বেশি ভালো, কে কম ভালো, অভিজিৎ বাবুর রাজনীতিতে অপেক্ষাকৃত নতুন। তিনি মানে বিচারপতি ছিলেন, সাংসদ হয়েছেন। তার রাজনৈতিক সম্পর্কে, ভারতীয় জনতা পার্টি সম্পর্কে ধারণা কম থাকতে পারে। তো কে ভালো, কে খারাপ, এরকম মাপকাঠি ভারতীয় জনতা পার্টির কর্মীদের মধ্যে নেই।
আর আমরা একটা কথা বিশ্বাস করি, আপনারা দেখেছেন দেশের প্রধানমন্ত্রী নিজেকে বলে প্রধান সেবক। তো আমরা ভারতীয় জনতা পার্টির প্রত্যেকজন কর্মী মনে করে যে ভারতীয় জনতা পার্টি কর্মীদের দল, কোনো নেতার দল নয়। সুতরাং নেতা দেখে দলটা হয় না, কর্মীদের আবেগটাই এখানে আসল। সুতরাং অভিজিৎবাবু এই ধরনের কথা কেন বলেছেন আমি জানি না। তবে শুধুমাত্র তো এই বিষয়টি নিয়ে এর আগেও আমরা অভিষেক গঙ্গোপাধ্যায় একাধিক বার্তা আমরা দেখতে পেয়েছি অভিষেক গাঙ্গুলি তিনি এটাও বলেছেন যে এখানকার বিজেপি এখানকার বঙ্গ বিজেপি আদৌ মুখ্যমন্ত্রীকে হারাতে চায় কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে বারংবার যে বিজেপিকে নিয়ে যে জল্পনা না, দেখে যাচ্ছে অভিজিৎ আমরা বাবুকে বিচারপতি হিসাবে শ্রদ্ধা করি, ভারতবর্ষে উনি একজন এমপি, তাকে শ্রদ্ধা করি। উনি এই কথাগুলো কিসের ভিত্তিতে বলেছেন উনি জানেন। অভিজিৎ বাবুকে তো ফেস করতে হয়নি। একটা ছেলের নাম বলছি, ত্রিলোচন মাহাতো। প্রথম 18 বছর বয়স, তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হলো, বুকের মধ্যে লেখা 18 বছর বয়সে বিজেপি করবে। নদিয়ার রিপন দাস, রিপন দাস একটা বাচ্চা ছেলে, 4 বছর বয়সে তার বাবাকে খুন করা হলো। বাবার নাম বাপিদা, আমাদের প্রিয় ছিল। এরকম প্রায় 500 জন কার্যকর্তার লাশের বোঝা আমাদের কাঁধে আছে। সুতরাং অভিজিৎ বাবু কি বললেন না বললেন ফ্যাক্টর নয়। আমাদের রক্ত ঝরেছে, আমাদের পরিশ্রম আছে, দিনের পর দিন নিজের কাজ ফেলে বিভিন্ন জায়গায় ছুটে বেরিয়েছি আমরা। সবকিছু পেয়ে এসেছি এরকম দলে আমরা পড়ি না। সবকিছু হারিয়েছি দলের জন্য, অনেক কিছু হারিয়েছি। অনেকে ঘর বাড়ি মাটিতে মিশে গেছে, জমি কেড়ে নিয়েছে, অনেকে ধর্ষিতা হয়েছে, অনেকে বাড়ির লোক খুন হয়েছে। তারা ভারতীয় জনতা পার্টির জন্য অবদান আছে, তারা লড়াইটা করছে এবং তারা জানে ভারতীয় জনতা পার্টি লড়াইটা করছে। অভিজিৎ বাবু সাংসদ হয়েছেন, উনি পার্লামেন্টে ওনার কাজ করছেন, ওনাকে পার্লামেন্ট ওনার কনস্টিটিউশনের জন্য উনি কাজ করবেন ফ্যাক্ট। তো ওনার এরকম সন্দেহ কেন আসছে আমি জানি না। আবার বলছি, ভারতীয় জনতা পার্টির প্রত্যেকজন কর্মী তার রক্ত, জল, ঘাম ফেলে লড়াই করছে। তাদের লড়াইকে লড়াই করে অসম্মান করবেন না। কিন্তু অন্যদিকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তিনি কার্যত বলছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্ভবত একজন ধর্মনিরপেক্ষ মানুষ হুম। তার এই বিজেপির মতাদর্শ নিজের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা হয়তো নিজের সঙ্গে তিনি সুবিচার করছেন না। কে বলছে কুণাল ঘোষ? উনার কথা মতো বুঝলাম ভারতীয় জনতা পার্টি ধর্মনিরপেক্ষ নয়, উনার কথা মতো, তাই তো? 2017 সাল, 2017 সালে কেন তিনি ঘুরঘুর করছিলেন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য? কুণাল ঘোষ লকেট দিকে ধরেননি তিনি, আমাদের লকেট দির কাছে তিনি যাননি, যাতে তাকে ভারতীয় জনতা পার্টিতে নেওয়া হয়। রেগুলার মিডিয়াতে বসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে যখন উল্টোপাল্টা তিনি বলছিলেন জেল থেকে বেরোনোর পরে, তখন লকেট দি এবং ভারতীয় জনতা পার্টির অন্যান্য নেতৃত্বের কাছে তিনি যাননি, তাকে যেন দলে একটু নেওয়া হয়। ভুলে গেছেন কুণাল বাবু? আরো কিছু মনে করাবো নাকি? কোথায় কোথায় গেছিলেন, কার কার পা ধরেছেন? আপনার মতো একজন জেল খাটা মালকে পার্টি নিতে চায়নি। দোগলা আপনি বেসিক্যালি। আপনি কি ভাবছেন না ভাবছেন তাতে কারো কিছু যায় আসে না। আমরা একেবারেই অন্য একটি প্রসঙ্গে যাব। গতকাল একেবারে অভিষেক ব্যানার্জি তিনি সাংবাদিক সম্মেলন করেন এবং সেখান থেকে তিনি স্পষ্টত হুঁশিয়ারি দেন যে 31শে ডিসেম্বর দিল্লিতে যে নির্বাচন কমিশন আছে সেখানে তিনি যাবেন, প্রয়োজন হলে ঘেরাও করবেন। না, খুব ভালো কথা, আমি চাই যাক, ওনার যাওয়া উচিত। কারণ তৃণমূলের এই লড়াইকে ইতিহাস মনে রাখবে। তৃণমূল, যে দেখুন আমার সাথে রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে অবভিয়াসলি, কিন্তু তৃণমূলের এই লড়াইকে মানুষ মনে রাখবে। মরাদের ভোটের অধিকারের জন্য যে লড়াই, তৃণমূল ছাড়া আর কেউ লড়তে পারবে না। একজন মানুষ, আপনার পরিবারের লোকজন আমাদের ছেড়ে চলে গেছে, তাই বলে তার ভোটাধিকার থাকবে না? এটা হতে পারে না। তৃণমূলের এই লড়াইটা চলুক এবং সাথে যাদের যাদেরকে নিয়ে যাবে, বলেছে না একজন বাদ গেলে 1 লক্ষ লোককে নিয়ে যাবে। তো 58 লক্ষ বাদ গেছে। 58 লক্ষ ইন্টু 1 লাখ, জনসংখ্যা কত হয়? আমার অঙ্কটা একটু খারাপ, অভিষেকের থেকে ভালো, তাও খারাপ। তো অভিষেককে বলবো সেই হিসাব করে একটু নিয়ে যাওয়ার জন্য, সেই অনুপাতের লোক ওখানে নিয়ে যাক। এসআইআর প্রক্রিয়া পুরো বানচাল করে দিক, এসআইআর প্রক্রিয়াতে ঝামেলা করুক। আমি চাই তো, আমি চাই পশ্চিমবঙ্গে একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস তৈরি হোক। অভিষেক বাবু মনে হয় সেটাই চাইছেন, এই জন্য এগুলো নাটক করছে। কিন্তু যতই করো হামলা আবার জিতবে বাংলা হ্যাঁ, 26 বাংলা জিতবে, এক্স্যাক্টলি। যতই করো হামলা আবার জিতবে বাংলা, বাংলাই জিতবে এবার। ভূতের ভোটে জেতার দিন শেষ, মানুষ মেরে জেতার দিন শেষ, ভোট লুট করে জেতার দিন শেষ, মানুষের অধিকার লুটের দিন শেষ, কেন্দ্রীয় প্রকল্পের টাকা চুরির দিন শেষ, মানুষের টাকা চাকরি চুরির দিন শেষ, স্বপ্ন চুরির দিন শেষ। তৃণমূল ডাস্টবিনে যাবে,
পুরোনো হাওয়াই চটি বেশি দিন পরে না, ওটা ডাস্টবিনে এসে জায়গা পায়। এবার হাওয়াই চটি ডাস্টবিনেই যাবে। দাদা একেবারেই শেষ প্রশ্ন, একেবারে নতুন বছর, নতুন একাধিক কর্মসূচি নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আগামী ১ মাস রাস্তায় থাকবেন, জেলায় থাকবেন, সাধারণ মানুষদের কাছে যাবেন। বিভিন্ন রোড শো থেকে শুরু করে জনসভা, একাধিক কর্মসূচি তিনি হু দিচ্ছেন। নোজ, হু নোজ? রাস্তায় থাকবেন, জেলায় থাকবেন না জেলে থাকবেন? হু নোজ? কিন্তু নন্দীগ্রামে মডেল না, বানাবেন তিনি। নন্দীগ্রামে সেবাশ্রয় বানাবেন, তাই তো? তিনি প্রমাণ করছেন যে তার দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে সরকার চালাচ্ছে, সে নন্দীগ্রামে স্বাস্থ্য পরিষেবা দিতে ব্যর্থ। এর জন্য বাইরে থেকে একটা এক্সট্রা ঠেকনা দিতে হচ্ছে, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, আপনি বলুন তো, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো না হতেন, উনি যে কোনো রাজনৈতিক দলের একজন বুথ সভাপতি হতে পারতেন কি? অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো না হতেন, তাহলে ওই পালং শাকের ক্যাশ মেমোর মতো একটা আঞ্চলিক দলের জাতীয় সাধারণ সম্পাদক হতে পারতেন কি? পারতেন না। সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর ভাইপো, এটাই তার একমাত্র পরিচয়। তিনি রাজনৈতিক নেতা নন। হ্যাঁ, ব্যবসাদার হতে পারেন। কি ব্যবসা করেন সেটা বিনয় মিশ্রকে জিজ্ঞেস করুন, আমাকে না জিজ্ঞেস করুন।